সিনেমার শুরুতে আমাদের দেখানো হয়েছে নরসাপুর বন এবং এটি একটি খুব ভীতিকর বন ছিল এবং সেখানে একটি রাতের দৃশ্য ছিল যেখানে আমরা একটি প্রাসাদ দেখেছিলাম যা খুব ভীতিজনক ছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র অশুভ আত্মা বাস করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকের আয়োজনে আপনাদের সাথে ভাগছি আমি মিস্টার এক্সপ্লেনার। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলুন শুরু করি দ্য রাজা সব মুভির এক্সপ্লেন। তারপরে আমাদের দেখানো হয় আমাদের নায়ক প্রভাস গারুকে, যার নাম সিনেমায় রাজা সাহেব। সে তার দাদির সাথে থাকে। শৈশবেই তার বাবা মাকে হত্যা করা হয়েছিল এবং তার পাড়ায় একটি মেয়ে থাকে যে রাজা সাহেবের জন্য সম্পূর্ণ পাগল। তিনি সর্বদা তাদের চারপাশে ঘোরেন এবং এটি তাদের সুবিধাও নেয়। এটা খুবই সক্রিয় ছেলে। সে তার কাছ থেকে টাকা নেয় এবং তাকে ভালোবাসার স্বপ্ন দেখায়, কিন্তু কখনো প্রতিশ্রুতি দেয় না। এখন তার করুণ কাহিনী হল তার দাদা অনেক বছর আগে হারিয়ে গেছে। এখন তার দাদি অর্থাৎ রাজা সাহেবের দাদি স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন। এটি এনজাইমা। সে সব ভুলে যায়, কিন্তু সে তার স্বামীকে ভুলে যায়নি। সে সবসময় মনে করে তার স্বামী ফিরে আসবে। আর ছোটবেলা থেকেই সে রাজা সাহেবকে এই গল্প বলেছে যে সে একজন রানী এবং তার স্বামী রাজা। তিনি এখনও তার স্বামী এবং রাজা সাহেব এবং এই মেয়েটিকেও খুঁজছেন। প্রত্যেকেই তার স্বামীকে অর্থাৎ তার দাদাকে খুঁজে পেতে এবং সুখে থাকতে চায়, কারণ দাদি তার সম্পর্কে অনেক কিছু বলে। তিনি খুব ভালো মানুষ ছিলেন, মানুষকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। আরেকটি জায়গায় আমরা একই ধরনের সহযোগিতা দেখতে পাই, যেখানে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যে তার স্ত্রীর বাড়িতে তার ছবি দেখাতে এসেছিল এবং তার স্ত্রীর ছবি দেখানোর সময় তার দাদাকে চারমিনারের পিছনে দেখা গেছে। ছবিটা দেখে রাজা সাহেব ও ননি হতবম্ব হয়ে গেলেন। রাজা সাহেব প্রতিশ্রুতি দেন যে তিনি দাদাকে খুঁজে বের করবেন এবং তাকে ফিরিয়ে আনবেন। ততক্ষণে আপনি এখানে থাকুন এবং তিনি আপনার যত্ন নেবেন। তারপর সেখান থেকে সে হায়দ্রাবাদ চলে যায় এবং তার মামাকে ফোন করে যে পুলিশে একজন কনস্টেবল। সে আমাকে সরাসরি বলে যে আপনি যদি 5 লাখ টাকার ব্যবস্থা করেন, আমার সিআই স্যার আপনাকে খুঁজে বের করে সর্বত্র দাদার পোস্টার লাগাবেন। প্রতিবেশী মেয়েকে ব্ল্যাকমেল করে 5 লাখ টাকা হাতিয়ে নেয় সে, মানে একটু ভালোবাসার ভান দিয়ে। বাস থেকে নামার পর আমার এক বন্ধুর সাথে দেখা হয় যে গ্রামে বলতো সে দারুণ কাজ করে। এখানে তিনি একটি অটো চালান। অটোতে বসেই চলে যাওয়ার কথা, তখন তার চোখ পড়ে একটি সুন্দরী মেয়ের উপর যে খ্রিস্টান ধর্ম অনুসরণ করে এবং তাকে বিয়ে করতে চলেছে, কিন্তু সে তার জন্য পাগল ছিল। সে তার পরে সরাসরি চার্চে যায় এবং যখন সে শুনতে পায় যে তারা অনুদান চাইছে কারণ একটি ছোট মেয়ের তার হৃদয়ের জন্য সাহায্যের প্রয়োজন, তিনি 3 লাখ টাকা দান করেন এবং স্বীকারোক্তি কক্ষে যায় এবং তাকে বলে যে সে একটি মেয়ের প্রেমে পড়েছে, যাকে সে প্রথম দেখায় প্রেমে পড়েছিল এবং যে বিভ্রান্তিকর ঘরের পিছনের ঘরে বসেছিল। একই মেয়ে ট্রেসি যে সব কথা শুনছে। থানায় যাওয়ার পর রাজা সাহেব ঘটনাটি বলেন আসলে কি হয়েছিল। তার ঠাকুরমা হলেন দেবগিরি রাজ্যের রানী এবং তার স্বামী গঙ্গারাজু, যিনি তার স্বামীও এবং তিনি অত্যন্ত দয়ালু, মানুষকে সাহায্য করে। কিন্তু একবার দেবী মায়ের কাপড় চুরি হয়ে যায় এবং এই চুরিটি তার নিজের মুখ্যমন্ত্রী বরিষ্ঠ ছাড়া আর কেউ করেনি। তিনি দেবী মায়ের কাপড় নিয়ে গ্রাম ছেড়ে চলে যান এবং তার স্বামী গঙ্গারাজু তাকে অনুসরণ করেন এবং তারপর থেকে তিনি তার স্বামীর সন্ধান করছেন। তারপর পরের দিন সে চার্চে যায় সেই একই মেয়ের সাথে দেখা করতে যাকে সে পছন্দ করেছিল, ট্রেসি। কিন্তু ট্রেসিকে সেখানে পাওয়া যায়নি। তার উপরে তিনি ট্রেসির কাছ থেকে একটি কল পান যে তিনি তার দাদাকে ছিনতাই করেছেন, কারণ সে তার কাছ থেকে 3 লাখ টাকা চুরি করেছে। হাসপাতালের ঘটনায় মেয়ের জন্য টাকা জমা দিতে গিয়েছিলাম, যেন সে তাদের সম্মোহিত করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। তাহলে এসব লোক প্রতারণার মামলা করবে, তাই রাজা সাহেবকে তাকে 3 লাখ টাকা ফেরত দিতে হবে এবং পুলিশের ব্যাগে থাকা 5-এর মধ্যে তিনি 3 লাখ টাকা দান করেছেন, তাই উদয়কেও 3 লাখ টাকা দিতে হবে। তাই সম্পূর্ণ বিভ্রান্তি ছিল। তারপর আমরা দেখি বাহারিঙ্গি নামে একটি মেয়ে যে 1 কোটি টাকা নিয়ে আসে, আর এটা আমাকে বলে যে তোমার দাদা আমার দাদাকে সাহায্য করেছে, তাই এই অবস্থায় আমার দাদা তোমার দাদার জন্য 1 কোটি টাকা পাঠিয়েছেন। ব্যারি দেখতে খুব সুন্দর, কিন্তু এই টাকাটা সে শুধু দাদাকেই দেবে, আমি তাদের দেব না। আবার রাজা সাহেব তার ফাঁদ বিছিয়েছিলেন যা তিনি মেয়েদের দিকে বিছান। তখন স্থানীয় গুন্ডারা সেই ব্যাগটি লক্ষ্য করে এবং তা নিয়ে পালাতে থাকে। তাহলে কি বাকি ছিল? একই ব্যাপক অ্যাকশন, ব্যাপক লড়াই রাজা সাহেব আর গুন্ডাদের মধ্যে। এটি এমন একটি যৌক্তিক লড়াই ছিল যে এটি কেবল দক্ষিণে করা যেতে পারে। লড়াইয়ের পরে মেয়েটি রাজা সাহেবের প্রতি সম্পূর্ণ মুগ্ধ হয়ে যায় এবং তার উপরে তাকে আবার থানায় ডাকা হয়। তখন রাজা সাহেব দেখেন যে লোকটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, সাধারণ সম্পাদক বশিষ্ঠ তাকে অনুসরণ করছে। তাই সে গিয়ে তাদের মারধর শুরু করে এবং তাদের প্রকাশ করে যে কেন তারা এসব নিয়ে পালিয়েছিল। তাই তো দাদা তোমাকে এত বছর ধরে খুঁজছে। তবে সাধারণ সম্পাদক বশিষ্ঠ অন্য কথা বলছেন। তিনি বলছেন যে আপনি আপনার দাদার সম্পর্কে যা জানেন আসলে সত্য নয়। সে খুব নিষ্ঠুর এবং খুব নিষ্ঠুর এবং সে আপনার দাদির মন নিয়ে খেলছে। এটা একটা মায়া ছেলে। রাজা সাহেব যা বললেন তা বিশ্বাস করলেন না, কিন্তু ভৈরবী এসে নিজের পরিচয় দিয়ে বলে যে আমরাও তোমার দাদাকে খুঁজছি। তারপর তাকে তার পিতামহ এবং দেবগিরি রাজ্যের কথা বলা হয়। এটি একটি অত্যন্ত বিশাল রাজ্য ছিল এবং খুব সমৃদ্ধ ছিল, যেখানে তোমার দিদিমা ছিলেন রাজকন্যা গঙ্গামা, যাকে আমরা পূজা করতাম, আর আমি ছিলাম তার সাধারণ সম্পাদক। যেখানে প্রথম দেখলাম তোমার ধূর্ত দাদা গঙ্গারাজুকে, যে বাইরের কোনো গ্রাম থেকে এসেছে এখানে ভিক্ষা করতেন। তোমার দাদির ওপর ওর একটা খারাপ নজর ছিল। তোমার ঠাকুমা যখন মন্দিরের বাইরে ভিক্ষা দিচ্ছিলেন সেই ছলনাময়ীর হাত ধরে, তখন আমরা সবাই তাকে অনেক মারতাম, কিন্তু তোমার ঠাকুমা আমাকে বলেছে ওকে ছেড়ে দিতে, কারণ সে ক্ষুধা
ক্ষুধার্ত হতে পারে, কিন্তু তার মনে এই ছিল যে সে তোমার ঠাকুমাকে নিজের করে নেবে এবং রাজ্যের পুরো সোনার কাক নিজের কাছে রাখবে। তিনি এই রাজ্যকে শ্মশানে পরিণত করবেন। তাকে এত অপমান করা হয়েছে। তারপর তিনি সেখানকার সবচেয়ে বড় তান্ত্রিক, যিনি কালো শক্তিতে পারদর্শী, তার কাছে যায়। সে ছিল অর্ধেক শয়তান আর অর্ধেক মানুষ। তার কাছে গিয়ে সে তার দুঃখের কথা জানায় এবং বলে যে আমি সোনা চাই এবং রাজকুমারী গঙ্গামাকে বিয়ে করে। এজন্য তিনি রক্ত আর ত্যাগ দাবি করেন। তিনি যে ঘোড়াটি নিয়েছিলেন তা তিনি উৎসর্গ করেন এবং তার হাত কেটে দেন, যেখান থেকে রক্তের নদী প্রবাহিত হয়েছিল। তারপর তিনি তাকে তান্ত্রিক তপস্যা করতে বলেন, যা কূপের ভিতরে শয়তানদের মধ্যে ছিল, যেখানে নরকের খুব ভয়ঙ্কর শয়তান ছিল যারা তাকে তপস্যা করার সময় দেখছিল। তারপর দিন কেটে গেল, রাত কেটে গেল, তখন তার তপস্যা সফল হয়। তান্ত্রিক তাকে একটি নৈবেদ্য দিয়েছিলেন, যা গঙ্গামাকে খাওয়ানোর পরে তিনি তার মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন। তোমার দিদিমা যা বলবেন তাই করবেন। তিনি প্রাসাদে প্রবেশ করেন এবং তার পৈশাচিক শক্তি দিয়ে সৈন্যদের নিরস্ত্র করে এবং তাদের অচেতন করে। তারপর ছল চাতুরি করে তোমার ঠাকুমাকে প্রসাদ খাওয়ায়। এই কথা বলে ভিক্ষা হিসেবে নিয়ে এসেছেন। তোমার দাদি তখন তার কবলে পড়ে। সে যা বলে তাই করে। ধীরে ধীরে সে রাজ্যের সমস্ত সোনা, রৌপ্য এবং গহনা নিয়ন্ত্রণ করে এবং অবশেষে সে আমাদের ঈশ্বরের অমূল্য গহনা চুরি করে সেখান থেকে চলে যায়। এবং সে তোমার দাদিকে বলে যে আমি এই কাজ করেছি এবং সে সম্পূর্ণ নির্দোষ এবং আমাকে খুঁজতে যায়। তোমার দাদির মন তার নিয়ন্ত্রণে ছিল, তাই সে কিছুই দেখতে পাচ্ছিল না। পরিবারের প্রতিটি সদস্য তোমার দাদির হাত ছেড়েছিল এবং তোমার বাবা তখন তার কোলে। কিছুক্ষণ পর খবর এলো যে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং তারও একটি ছেলে আছে, যে আপনি রাজা সাহেব। সেই থেকে আমি তোমাকে আর তোমার দাদিকে খুঁজছি আর তোমার দাদাকেও খুঁজছি। গঙ্গারাজু পুরো ঘটনা জানার পর রাজা সাহেবের চোখে জল এসে গেল। সে তার দাদিকে ডেকে বলে যে রাজকন্যা হয়েও তুমি এত কষ্ট পেয়েছ, তোমার যেটুকু ভাগ আমি এনে দেব আর দাদাকে তোমার সামনে নিয়ে আসব। তাহলে কি বাকি ছিল? রাজা সাহেব এবং তার দলবল নরসাপুর জঙ্গলে গঙ্গারাজুর সন্ধানে রওনা হলেন। কিন্তু এটা বন ছিল না, এটি একটি গোলধাঁধার মতো ছিল এবং এর মাঝখানে প্রাসাদটি অবস্থিত ছিল, যা প্রতিটি অশুভ আত্মার আবাস ছিল। রাজা সাহেব ভিতরে গেলেই তিনি জোরে চিৎকার করতে থাকেন এবং দাদাকে গালি দিতে থাকেন এবং বলেন যে আপনি আমার দাদিকে যে কষ্ট দিয়েছেন তার প্রায়শ্চিত্ত করতে হবে। আমি তোমার সমস্ত সোনা আর টাকা আমার দাদির পায়ের কাছে রাখব এবং তোমাকে টেনে নিয়ে যাব। তারপর সেই প্রাসাদের ভিতরে একজন কম্পাউন্ডারকে পাওয়া যায়, যে খুব ভয় পায়। তিনি পুরো ঘটনাটি বলেন যে তার দাদা একটি সরকারি হাসপাতালে মারা যান। লাশটি ছিল দাবিহীন, কেউ নিতে আসেনি, তাই তিনি হাড়গুলো রেখেছিলেন। কেউ এলে টাকা নিয়ে যাবে এবং লাশের পকেটে এবং হাতে যা ছিল সব নিয়ে গেছে। কিন্তু সে কারণে তাকে এই রাজপ্রাসাদে বন্দী করে তার উপর এত অত্যাচার করা হয়েছে। এবং আপনি বলছেন যে আপনি এই সমস্ত টাকা নিয়ে যাবেন এবং তিনি আপনাকে ছাড়বেন না? বাস্তবে তার দাদা মারা গেছেন, এখন সে ভূত হয়ে গেছে। তবুও সে শোনে না। রাজা সাহেব একই ঘরে যান যেখানে সমস্ত টাকা এবং সবকিছু রাখা হয়। অন্যদিকে তিনি সবকিছু তুলতে যাচ্ছিলেন এবং তার মামাও তার সাথে ছিলেন এবং তপস্বীও ছিলেন, সঙ্গে অটোচালকও ছিলেন। কিন্তু টাকা তুলতে গিয়ে মনে হলো একটা চাকা পড়ে গেল, যেখানে তার দাদা গঙ্গারাজু। তিনি বলেন, এই প্রাসাদ আমার সমস্ত শরীর এবং এই অর্থ আমার হৃদয়। আমার মৃত্যুর পর এর কোনো উত্তরাধিকারী থাকবে না। আমি এর সম্পূর্ণ উত্তরাধিকারী এবং এই প্রাসাদ আমার সমস্ত শরীর। আমি এখনও এই অর্থের মধ্যে বেঁচে আছি এবং আমার শয়তান দিকটি দেখায়। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পেছনে পা দিয়ে বের হবার চেষ্টা করে, কিন্তু রাজপ্রাসাদ সম্পূর্ণ সিল করা হয়। এটা ছিল সম্পূর্ণ বিভ্রম। কম্পাউন্ডার বলেন, অনেক দিন ধরেই বের হবার চেষ্টা করছি, কিন্তু কখনোই পারছি না। মাঝে মাঝে যখন আমি চলে যাওয়ার চেষ্টা করি, হঠাৎ একটি ট্রেন লাইন ছাড়াই চলে আসে। মাঝে মাঝে আগুন লেগে যায়। এখানে ঘরগুলো ঘুরে বেড়াতে থাকে, যেন একটা গোল ধাঁধা। এর মধ্যে অনেক কমেডি দৃশ্য রয়েছে, যেগুলো সিনেমা দেখার পর আপনাকে অনুভব করতে হবে। মেয়েদের ব্যাপারেও, মানে ট্রেসিও সেখানে এসেছিল 3 লাখ টাকা সংগ্রহ করতে। তাই বৈরাগী আর তার মধ্যে খানিকটা টক মিষ্টি ব্যাপার আছে। তার সাথে প্রথম মেয়েটিও তার সাথে দেখা করতে এসেছিল। তাই কমেডি দৃশ্যগুলো সত্যি দারুণ। আমরা গল্পে যাই এবং আমরা জানতে পারি যে রাজু বশিষ্ঠকে ডেকেছিল এবং দাদিকে হাসপাতালে নিয়ে যেতে বলেছিল, কারণ দাদাকে পাওয়া গেছে এবং তার অবস্থা খুবই সংকটজনক। তাকে বাঁচিয়ে রাখতে হলে দাদির সঙ্গে দেখা করা খুবই জরুরি। বশিষ্ঠ মা গঙ্গার সামনে যান এবং তাকে দেখার সাথে সাথে তিনি তাকে অভিশাপ দিতে শুরু করেন, কারণ তিনি এখনো মায়ার জালে আছেন। সে বলে, আমি তোমাকে যাই বলি তুমি বুঝবে না, তোমাকে বিভ্রান্ত করার জন্য আমিই হব। কিন্তু রাজু বলেছে, তোমার স্বামী অবস্থা আশঙ্কাজনক, তোমাকে হাসপাতালে যেতে হবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তার স্বামীর কিছু না হয়। এরপর তার স্ট্রোক হয় এবং তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সে হাসপাতালে যায়। তারপর বশিষ্ঠ রাজুকে ডেকে সব খুলে বলে। রাজু বলে, আমি তোমাকে এসব বলিনি, মানে এটাও তার দাদার। গঙ্গা রাজুর একটা মায়া, সে কিছু রান্না করছে। এই অবস্থা দেখে
ট্রেসি একজন সাইকোলজিস্টকে ডাকেন, যিনি ভূতপ্রেতকে ভূতপ্রেত দূর করেন, তাই তাকে ডাকা হয়। রুমে এসে দেখেন সবখানে আকিজামের জিনিসপত্র, ইলুমিনাতির এই রকম জিনিস আছে, তাই দর্শনগুলিও আছে। মানে এই মানুষটি সাধারণ মানুষ নন, তিনি সবকিছুতেই ওস্তাদ। সে তাদের সবাইকে হিপনোটাইজ করছে এবং সে যা দেখাতে চায় তার সবই দেখাচ্ছে। এটি আত্মাকে দুর্বল করে দিচ্ছে এবং তাদের একটি মায়ায় আটকে দিচ্ছে। সে রাজুকে চোখ বন্ধ করে ধ্যান করতে বলে। রাজু বলে আগে সে সব পরিষ্কার দেখতে পেত, ভালো স্মৃতি দৃশ্যমান ছিল, কিন্তু পরে হঠাৎ রক্তমাখা কক্ষের সাথে এই প্রাসাদটি দৃশ্যমান হয়। এর সাথে একটি কূপ আছে যেখানে তার দাদা মানুষ হত্যা করছিলেন। যখন তখন সে সেই স্মৃতি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। গঙ্গা রাজু তাকে বারবার বাধা দিচ্ছিল। জোরে চিৎকার করলে রাজা সাহেবের সম্মোহন ভেঙে যায়। তখন সাইকোলজিস্ট বলে আমাকে তোমার দাদা যে ঘরে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে যাও, এবং সেখানে একটি কূপ ছিল যেখানে একটি দড়ি ঝুলছিল। কুয়ো থেকে লস্যি তোলার সময় সেখান থেকে মৃতদেহ বের হচ্ছিল। এরা সবাই ভয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সেখানে তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং তার সামনে গঙ্গা রাজুর আত্মা, এবং তিনি তাকে বলেন যে তিনি পদ্মভূষণ, কিন্তু তবুও আপনি আমার মনে নেই, এবং তাকে তার লুকানো জিনিসগুলি দেখান। সে খুব ভয় পায় এবং রান আউট হয়ে যায়। তিনি বলেছেন যে আমরা যদি এটি জিততে চাই তবে আমাদের নিজেদেরকে সম্মোহিত করতে হবে এবং নিজেকে একটি শক্তিশালী আত্মায় রূপান্তরিত করতে হবে। কিন্তু এই কথা শুনে গঙ্গারাজু মনস্তাত্ত্বিককে বাতাসে তুলে নিয়ে প্রাসাদ থেকে বের করে দেন। আবার এই সব মানুষ একা হয়ে যায়। পুরো বড় খেলা সবে শুরু হয়েছে। হাসপাতালে দাদির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর দেখি সে যখন জানতে পারে রাজা সাহেব গাড়ি স্টার্ট দেন, গেট ভেঙে সে হাসপাতালে যায় এবং তার দাদিকে দেখে, কিন্তু মনে হচ্ছিল এটা যেন নিছুক একটা মায়া। তার দাদা তাকে এসব দেখাচ্ছিলেন, বাস্তবে তিনি গাড়ি স্টার্টও করেননি। তখন তার দাদা তাকে বলে তোমার দাদি যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমি আবার জন্ম নেব এবং 6 বছর পর আমি এত সম্পদ পাব, কারণ আমি খারাপ হয়ে গিয়েছিলাম। আমি এই টাকা উপভোগ করতে পারি না, তাই আমি আমার তান্ত্রিকের সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাকে এই পরামর্শ দিয়েছিলেন, এবং আজ সেই রাত যখন তোমার ঠাকুরমা তার জীবন হারাবেন এবং আমি আবার জন্ম নেব। রাজা সাহেবের হাতে এই মুহূর্তে কিছুই ছিল না, তাকে মুছে ফেলতে হয়েছিল। তারপর সবাইকে বাইরে রেখে সে নিজেই প্রাসাদের ভিতরে যায়, দরজায় তালা দেয়, হাতে একটি মশাল নিয়ে সমস্ত সম্পত্তিতে আগুন লাগানোর কথা মনে করে যেন এটি তার ভুল ছিল। টাকায় আগুন দিলে সে আবার মায়া পায়। তার মনে হচ্ছে সে তার দাদিকে আগুন ধরিয়ে দিচ্ছে, মানে সে নিজেই তার দাদিকে হত্যা করছে, আর তার দাদা গঙ্গারাজু তার মন নিয়ে খেলছে, মানে সে তার টাকা এভাবে পড়তে দেবে না। আরেক জায়গায় দেখি রাজা সাহেব একেবারে অসহায় হয়ে পড়েছিলেন। তখন তার মনে পড়ে সেই মনোবিজ্ঞানী কি বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তাকে নিজেকে সম্মোহিত করতে হবে এবং তার মনের গভীরে যেতে হবে এবং তার আত্মাকে শক্তিশালী করতে হবে। তারপর চোখ বন্ধ করে তার দাদির কথা ভাবে। সে কে ছিল? তিনি ছিলেন দেবগিরির রানী। অনেক চেষ্টার পর সে তার দাদির আত্মার সাথে যোগ দেয়। তখন তার দিদিমা তাকে পথ দেখান এবং বলেন যে রাজা সাহেব তোমাকে শয়তানকে ধ্বংস করতে হবে, এবং তার দাদি তাকে শক্তি দেয়। এটি তাকে আরও শক্তিশালী করে তোলে এবং সে পুরো প্রাসাদে আগুন লাগিয়ে দেয়। গঙ্গারাজুর কোনো কৌশল এখন কাজ করছে না। তখন সে তার তান্ত্রিকের কথা মনে করে এবং বলে যে তুমি যদি আমার মধ্যে মিশে যাও তবেই আমি একে পরাজিত করতে পারব। তান্ত্রিক বলেন এটা এত সহজ হবে না, এটি সমগ্র ইন্দ্রিয়ের সাথে সংযোগ স্থাপন করছে, তাহলে ঈশ্বর তাকে সাহায্য করবেন, তার আগেই এই কাজ শেষ করতে হবে। তারপর আমরা দেখি যে তান্ত্রিক যখন গঙ্গারাজুর শরীরে প্রবেশ করে তখন সে একটি বিশাল রাক্ষসে পরিণত হয় এবং সেই রাক্ষস রাজা সাহেবকে ধরে তার আত্মাকে চুষতে শুরু করে এবং অন্য জায়গায় দাদিমা তার সমস্ত ক্ষমতা রাজা সাহেবকে দিয়ে দেন। তারপর আমরা দেখি যে প্রতিটি ইন্দ্রিয় উন্মুক্ত হয়ে যায় এবং ঈশ্বরও রাজা সাহেবকে সমর্থন করেন এবং তিনি এই শয়তানকে পরাজিত করেন। একটি যুদ্ধের দৃশ্য ছিল। এটি আপনার কাছে হলিউড সিনেমার চেয়ে কম মনে হবে না। আমি সত্যি ভিএফএক্স ইত্যাদি পছন্দ করেছি। এই শেষ আমরা দেখি গঙ্গার তীরে দাদার শ্রাদ্ধ হতে চলেছে। ঠাকুরমাকে তাদের সামনে আনার পর তারা ভাবছিল দাদি কেমন প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু ঠাকুরমা বলেন একে মনে পড়ছে না ছেলে, সে কি আমাদের বাসায় কাগজ দিয়েছে? মানে তারা এটাও ভুলে গেছে কার জন্য এই সব। কিন্তু এই 3 মেয়েই রাজা সাহেবের জন্য পাগল ছিল। এখন রাজা সাহেব কার সাথে দেখা করবেন? তারপর দেখি রাজা সাহেব রাতে এমন একটা জায়গায় যান যেখানে একটা সার্কাস অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে একজন লোক একটা হাতুড়ি দিয়ে এমন কিছু মারছিল যেটা ছিল ক্লাউনের জামায় এবং দেখতে হুবহু রাজা সাহেবের মতো। তাই অবশেষে আমরা জানতে পেরেছি যে রাজা সাহেব 2 আগামী বছর মুক্তি পাবে। তাই মুভিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই মুভিটির ব্যাখ্যা শেষ পর্যন্ত উপভোগ করেছেন।